রিসর্টে যাব তার আগে সাইটিং করতে করতে রিসর্টে যাচ্ছি। মনে হচ্ছে সামনে রাস্তা বন্ধ, কারণটা কি বোঝা যাচ্ছে না, ধস নেমেছে হতে পারে। আর এই দেখুন কত বড় একটা বন্দুক রয়েছে কাজিরাঙাতে, টাইগার সাইটিং জিপসিতে। উপরে একটা পাথর ওরকম ঝুলে আছে, যে কোনো সময় পাথরটা খসে পড়বে। কালকে সাফারি করব আর আজকে রিসর্টে যাওয়ার পথেই 4খানা গন্ডা দেখতে পেলাম। সবাই ঝুলে ঝুলে কাজ করছে উপরে। ইধার 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 রুকিয়ে 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 রুকিয়ে। গুড মর্নিং ফ্রম বমডিলা। আমাদের হোমস্টেটা বমডিলা আপার মনাস্ট্রি বা বমডিলা নিউ মনাস্ট্রির কাছে। সেখান থেকে নিচে বমডিলা শহরটা দেখা যাচ্ছে, ভারী সুন্দর। নিচে বমডিলা স্টেডিয়াম। আজকে আমরা বমডিলা থেকে যাব কাজিরাঙা। ব্রেকফাস্ট আজকে আমি রুমেই করে নিচ্ছি, একটু দেরি হয়ে গেছে আমার। আমি বললাম ব্রেকফাস্টটা রুমে দিয়ে যেতে। সাধারণত এই ধরনের ট্যুরে রুমে ব্রেকফাস্ট সার্ভ করা অসুবিধা হয়, কিন্তু এখানে যে কিচেনের স্টাফ তারা খুব ভালো, রুমে ব্রেকফাস্টটা দিয়ে গেছে। আজকে রাস্তায় সাইট সিইং কিছু নেই। পাহাড় থেকে নেমে আমরা সমতলে পড়ব। প্রায় 220 কিলোমিটার আমাদের জার্নি। আমাদের টার্গেট আছে 8:30টার মধ্যে গাড়ি ছাড়া। তাহলে আমরা আশা করছি বিকেল 4টে-5টার মধ্যে কাজিরাঙা পৌঁছে যাব। এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে গাড়ি ধরব। আজ ব্রেকফাস্টে আছে হাতে করা রুটি, আর তার সাথে আছে তরকা। এই যে পাইন গাছের পাশ দিয়ে রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে 1 কিলোমিটার মতো গেলেই বমডিলার যে নতুন মনাস্ট্রি, পুরনো মনাস্ট্রিটার নিচে। আর তার এখানেই এই হচ্ছে আমাদের হোটেল। এখন আন্টি এরকম, আন্টি যখন ইয়াং ছিলেন তখন কত সুন্দরী ছিলেন। দুর্গা দুর্গা। আমরা স্টার্ট করলাম বমডিলা থেকে, গন্তব্য কাজিরাঙা। কালকে সন্ধ্যেবেলায় হাওয়া চলছিল, জানলা ফালা সব বন্ধ করে দিতে হচ্ছিল, ভয়ঙ্কর ঠান্ডা ছিল। আজকে ভেতরের যে ইনার সেটা কিন্তু আর পরিনি, শুধু জাস্ট একটা জ্যাকেট চাপিয়ে রেখেছি, যখন গরম করবে ওটা খুলে ফেলবো। এই হচ্ছে বমডিলার সার্কিট হাউস। কি কালারফুল রং চারিদিকে। এখানকার সবজি বাজার, এবং এখানে আখরোট পাওয়া যায়। আখরোট 600 টাকা করে কেজি, গোটা আখরোট। নিচে পাহাড়ের ধাপে ধাপে চাষ হয়েছে কিছু, মনে হচ্ছে ওগুলো হোমস্টে বা হোটেল। এইগুলো হচ্ছে তারাশোক, লাল নীল হলুদ সবুজ 4টে রঙের পতাকায় বৌদ্ধ মন্ত্র লিখে এরকম মাসের মধ্যে টাঙিয়ে রাখা হয়। এটা দুর্গা মন্দির এখানকার। আমরা প্রণাম করব, কিন্তু এখানে দাঁড়ানোর সময় নেই। এই জায়গায় একের পর এক আর্মি ক্যাম্প। আমরা পেরিয়ে এলাম এইমাত্র টেঙ্গা আর্মি ক্যাম্প। রাস্তা একদম ঝকঝকে ঝকঝকে রাস্তা। বারবারই বলছি, 95% রাস্তা ঝকঝকে, 5% রাস্তা একটু অসুবিধা। পুরো গৌহাটি থেকে আজ পর্যন্ত যে জার্নি করেছি, চুন ব্রিজকে ডান হাতে রেখে আমরা সোজা এগিয়ে চললাম টেঙ্গার দিকে। টেঙ্গা এখান থেকে আরও 7 কিলোমিটার। এই টেঙ্গা ওয়ার মিউজিয়াম আমরা পেরিয়ে এলাম। যাওয়ার সময় আপনাদের দেখিয়েছিলাম এই টেঙ্গা ওয়ার মিউজিয়াম। ভালুকপং থেকে দিরাং আমরা যে রাস্তা ধরে গেছিলাম, সেই রাস্তা ধরেই কিন্তু আমরা আবার ফিরে আসছি। যাওয়ার সময় সমস্ত দ্রষ্টব্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, ফেরার সময় সেই ব্যাপারটা নেই। ধুং, এই জায়গাটার নাম হচ্ছে ধুং। এই যে রাস্তাটা, এই রাস্তার অর্ধেকটা সুন্দর করে সাজিয়েছে প্রকৃতি, আর বাকি অর্ধেকটা সাজিয়েছে আর্মি। রাস্তার দুধারে যে আর্মি ক্যাম্পগুলো আছে, সেই জায়গাগুলো এত সুন্দর সাজানো। আর্মি ক্যাম্প সবসময় সুন্দর হয়, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সেই রকম সুন্দর। মনে হচ্ছে সামনে রাস্তা বন্ধ, কারণটা কি বোঝা যাচ্ছে না, ধস নেমেছে হতে পারে। লম্বা গাড়ির লাইন রয়েছে। ওইখানে রাস্তার আড়াআড়ি একটা বার পোস্ট দিয়ে রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছে। ওই দিকে প্রচুর বস্তা রয়েছে, আর ওপাশে ওই দূরে আবার গাড়ি, ওই দিকের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। উপরে একটা পাথর ওরকম ঝুলে আছে, যে কোনো সময় পাথরটা খসে পড়বে। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। নিচে দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর একটা পাহাড়ি নদী। চলো দেখে একটু সরজমিনে তদন্ত করে আসি, কেন রাস্তা বন্ধ। কারণটা তো মনে হচ্ছে ল্যান্ডস্লাইড। এখন পাহাড়ের উপরে কিছু লোক রয়েছে, ওরা এই ল্যান্ডস্লাইড হচ্ছে বলে এই পুরো জায়গাটায় এরকম করে নেট লাগাবে। এই নেট লাগানোর কাজ চলবে অনেকক্ষণ। আমাদের এই ট্রাফিকটাকে ছেড়ে দেবে, তারপর আবার বন্ধ করে আবার কাজ হবে। ওই যে উপরে যে ধুলে উঠছে, অন্তত 40-50 জন, সবারই কোমরে দড়ি লাগানো।
ওই ঝুলে ঝুলে পাহাড়ের উপরে নেট লাগাচ্ছেন। এই দেখুন এখানে এই যে কালো কালো অংশগুলো সেগুলোতে নেট লাগানো হয়ে গেছে। এই জায়গাটাতেও পুরোটা এরকম নেট লাগানো হবে। এখন রাস্তা বন্ধ করে কাজ হচ্ছে, আবার এই ট্রাফিক ছেড়ে দেওয়া হবে, তারপরে আবার ট্রাফিক বন্ধ করা হবে। এই দেখুন নেটের বান্ডিল, এই পুরো পাহাড়টাকে নেট দিয়ে মুড়ে ফেলা হবে। সবাই ঝুড়ে ঝুড়ে কাজ করছে উপরে। প্রথমে ডাউনের গাড়িকে ছাড়া হলো, এরপরে আপের গাড়িকে ছাড়া হবে। এই যে নাগ মন্দির, আসার সময় এই নাগ মন্দিরের উপরে উঠেছিলাম। এই যে হ্যাঙ্গিং ব্রিজ আমরা পেরিয়ে গেলাম, আর উপরে হচ্ছে ওই হ্যাঙ্গিং মোনাস্ট্রি। এই হ্যাঙ্গিং মোনাস্ট্রিটাতে আমরা উঠিনি, তখন কাজ চলছিল, পুরো সিঁড়ি বানানো হচ্ছিল, রাস্তা বন্ধ ছিল। এই দেখুন এ পাশের এই যে পাহাড়টা পুরোটা নেট দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এদিকে কিন্তু ঘন মেঘ করে এসেছে। এই পাশে মাথার উপরে তো প্রচুর মেঘ রয়েছে, নিচে কেমন ওয়েদার হবে কে জানে। আমরা তো আস্তে আস্তে নিচে নামবো। ভালুকপং এখান থেকে আরও 40 কিলোমিটার, কিন্তু আকাশের অবস্থা মোটেই ভালো নয়। আসার সময় এখানে দাঁড়িয়েছিলাম এই ফলসটা দেখার জন্য। যাওয়ার সময় এই দুর্গা মন্দিরে প্রণাম করে আমাদের যাত্রা শুরু করেছিলাম। বারবারই যে কথাটা বলছি, যে পথে আমরা গিয়েছিলাম এখন ফিরে যাচ্ছি একেবারে ঠিক সেই পথে। সামনে ভালুকপং, আর মাত্র 25 কিলোমিটার মতো। ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম। ওই গাড়িটা পেরোবে, তারপরে আমাদের গাড়ি ব্রিজে উঠবে। নতুন ব্রিজ অবশ্য এখন তৈরি হচ্ছে। আসার সময় আমরা ভালুকপং থেকে বেরিয়ে টিপি অর্কিড রিসার্চ সেন্টারে গেছিলাম। সেই টিপি সামনে আসছে, সমতলে যে নেমে এসেছি সেটা এখন মালুম হচ্ছে। আমাদের ড্রাইভার সাহেব তার সোয়েটার অলরেডি খুলে ফেলেছে, আমার জ্যাকেটটাও গায়ে রাখা যাচ্ছে না। টিপি অর্কিড সেন্টার আর মাত্র 7 কিলোমিটার। এরপরে গাড়ি যেখানে দাঁড়াবে, এই ভালুকপংয়েই গাড়ি দাঁড়াবে, সেখানে এই জ্যাকেটটা খুলতে হবে, বড্ড গরম লাগছে। এই যে সবুজ জলের নদী বয়ে চলেছে, এটাই হচ্ছে কামেং নদী। সামনে টিপি অর্কিড রিসার্চ সেন্টারের গেট। ভালুকপং থেকে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম এই টিপি অর্কিড রিসার্চ সেন্টার দেখে। ভালুকপং আর 5 কিলোমিটার। টিপি ব্রিজ। কামেং নদীতে জল অবশ্য খুব একটা নেই। আমরা ভালুকপংয়ে প্রবেশ করেছি। আসাম থেকে এই ভালুকপংয়ের চেকপোস্ট পেরিয়ে আমরা ঢুকেছিলাম অরুণাচলে। আসামের শোনিতপুর জেলা থেকে প্রবেশ করেছিলাম অরুণাচলের ওয়েস্ট কামেং জেলাতে। ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের মধ্যে আমরা এখন রয়েছি। সামনের যে গেট রয়েছে, সেই গেট যখনই আমরা পেরোবো, সঙ্গে সঙ্গে আমরা অরুণাচল থেকে প্রবেশ করব আসামে। এই যে হোটেল ওয়াই ইন্টারন্যাশনাল, আসার সময় আমরা এই হোটেলে ছিলাম। এই যে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, এইখানে আসার সময় আমাদের পারমিটগুলো চেক করতে হয়েছিল। আর ওই হচ্ছে সামনে আসাম আর অরুণাচলের গেট। আমরা এখন অরুণাচলের মধ্যে রয়েছি, ওই গেট পেরিয়ে ওপাশে গেলেই আসাম। আজকে রাতে বিরিয়ানি, আর তার সাথে হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ। চিকেনটাই ভালুকপং থেকে নেওয়া হচ্ছে। 180 টাকা গোটা চিকেনের কেজি, 8 কেজি নেওয়া হয়েছে। অরুণাচলকে বিদায় জানিয়ে আসামে মুরগির মাংস কিনে আমরা এখন চলেছি কাজিরাঙ্গার দিকে। মিলিটারি কনভয় আসছে, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। জাস্ট ভালুকপং চেকপোস্টটা আমরা পেরিয়ে এসেছি। আসামে ঢুকে মুদিখানার বাজার করেছি, চিকেন নিয়েছি। ভালুকপং পেরোনোর পরে আমরা প্রবেশ করলাম নামেরি ন্যাশনাল পার্ক। এখান থেকে বালিপাড়া 30 কিলোমিটার মতো। বালিপাড়ার পরেই আমরা পেরোবো ব্রহ্মপুত্রের সেতু, যার স্থানীয় নাম কালিয়া বংরা সেতু। পাশ দিয়ে বয়ে চলেছে কামেং নদী, মানে ডুয়ার্সে যেরকম মূর্তি নদী, এখানে সেরকম কামেং নদী। একদম রাস্তায় নিবদ্ধ চোখ, গাড়ি ছুটছে 80-তে। রাস্তা বলছি না, ভীষণ ভালো, ভীষণ ভালো। আসার সময় এইখান দিয়ে আমরা জিয়াভারলি নদীতে গেছিলাম। কামেং নদীর এই আসামের এই অংশের নাম হচ্ছে জিয়াভারলি। মাছের মাছ, গোল্ডেন মাছের মাছ পাওয়া যায় এখানে। আমাদের আজকের এই জার্নিটা না
মানে সেই একটা স্কুলের পড়া পরীক্ষার আগে যেরকম রিভিশন হয়, ঠিক একদম রিভিশন হচ্ছে। যাওয়ার সময় এই দ্রষ্টব্যগুলো আমরা দেখতে দেখতে গেছি, এখানে দাঁড়িয়েছি, অনেকক্ষণ সময় খরচ করেছি। ফেরার সময় জাস্ট একবার পয়েন্টগুলোকে আপনাদের মনে করাতে করাতে ফিরে যাচ্ছি। এই হচ্ছে নামেরি ন্যাশনাল পার্ক। দুপাশে ঘন জঙ্গল, মাঝখানে অজগর সাপের মতো কালো পিচের রাস্তা মাথা থেকে ও মাথায় চলে গেছে, আর তার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ির স্পিড 60-এর উপরে। নামেরি টাইগার রিজার্ভ ছেড়ে আমরা বেরিয়ে এলাম। এই নামেরি টাইগার রিজার্ভ হচ্ছে মানস টাইগার রিজার্ভের পরে আসামের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ। রেলওয়ে ক্রসিং, এটা হচ্ছে লামডিং ভালুকপং রেলওয়ে লাইন, একটাই লাইন, সিঙ্গেল লাইন। ফুড ইন, এখানেই আমাদের আজকের লাঞ্চের জায়গা। এদিকে বেসিন আর এপাশে টয়লেট। আজকের মেনু হচ্ছে ভাত, লাউ দিয়ে ডাল, তার সাথে ঝুড়ি আলু ভাজা। এটা দিয়ে শুরু করি, বাকি আইটেম আসছে। খাওয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর নয়, অনেকটা বড়, মানে এক ব্যাচে সবাইকার হয়ে গেছে। ডাল আলু ভাজার পরে এঁচোড়ের তরকারি, এঁচোড়টার তরকারিটা কিন্তু টেস্টটা খুব ভালো হয়েছে। ওগুলো বড় কিন্তু নরম। এরপরে এলো ডিমের কারি, ডিমটাই খাবো, এঁচোড় দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি, এঁচোড়টা ভালো হয়েছে। লাঞ্চের পরে আমাদের গাড়ি আবার ছুটতে আরম্ভ করলো কাজিরাঙ্গার দিকে। এই যে রাস্তাটা সামনে দিয়ে, এই রাস্তা ধরেই আমরা এসেছি গৌহাটি থেকে। এই রাস্তা এই পাশে, এদিকে সোজা চলে যাচ্ছে বাঁদিকে ইটানগর, আর যদি ডান দিকে মানে যেদিকে আমরা দেখছি সেদিকে রাস্তা চলে যাচ্ছে তেজপুরের দিকে। আবার আমাদের গাড়ি এখন উঠছে কালিয়াবোমরা সেতুতে। ব্রহ্মপুত্র নদীকে আমরা পেরোবো এই সেতু ধরে। আসার সময়ও আমরা এই সেতু দিয়েই পেরিয়ে এসেছিলাম, তখন কিন্তু ওই লেনটা, এখানে আপ অ্যান্ড ডাউনে দুটো লেন আছে। ব্রহ্মপুত্রে এই মুহূর্তে জল সেরকম নেই, কিন্তু বর্ষাকালে এই নদী ভয়ঙ্কর হয়ে ওঠে। গৌহাটি থেকে ভালুকপং যাওয়ার ভিডিওতে তো বলেছি, ব্রহ্মপুত্র নদ হচ্ছে আসামের দুঃখ, ঠিক যেরকম নীল নদ হচ্ছে মিশরের দুঃখ। এই নদীর বেশিরভাগ অংশই কিন্তু চড়া পড়ে গেছে, দুপাশ দিয়ে দুটো জলের ধারা প্রবাহিত হয়ে চলছে। এদিকে জোরহাট, এদিকে নওগাঁ। আমরা এখন যাব জোরহাটের দিকে। এই যে রাস্তা দিয়ে আমরা এখন চলেছি, এটা হচ্ছে NH 715। এই যে জায়গাটা এখন আমরা পেরোচ্ছি, এটার নাম জাখলাবান্দা। সামনে রেল লাইন, তবে এবার আর আটকাতে হবে না, গেট খোলা আছে। এই লাইনটাও কিন্তু সিঙ্গেল লাইন। আমাদের গাড়ি কিন্তু এখন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে চলেছে। এখানেই রয়েছে অ্যান্টিক পোচিং ক্যাম্প। AH1 এশিয়ান হাইওয়ে 1-তে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে। এই যে দুপাশের যা জঙ্গল, সেই সমস্ত জঙ্গল কিন্তু কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কেরই এক্সটেনশন। এবং এখানে রয়েছে চায়ের পাতা, চা বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই যে আসামের চা, দার্জিলিংয়ের চা যেমন জগৎ বিখ্যাত, আসামের চাও কিন্তু সেরকম বিখ্যাত। এবং এইখানের চায়ের বাগানের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এই জঙ্গল কিন্তু 4টে রেঞ্জে ভাগ করা। বাগারি জোন বা যেটাকে বলা হয় ওয়েস্টার্ন জোন, এছাড়া আছে বুড়া পাহাড় জোন, আগ্রাতলি জোন, এবং আমরা যেখানে থাকবো সেই কহরা জোন, বা এটাকে অনেক সময় বলা হয় সেন্ট্রাল জোন। এখানে জীবজন্তু দেখার জন্য দুটো রকমের ব্যবস্থা, একটা হচ্ছে হাতি সাফারি আর একটা হচ্ছে জিপ সাফারি। এই হাতি সাফারি এবং জিপ সাফারি সব রেঞ্জে সব সাফারি কিন্তু হয় না। হাতি সাফারি হয় বাগারি জোন মানে ওয়েস্টার্ন জোন, আমরা যে জোনে আছি কহরা জোন মানে হচ্ছে সেন্ট্রাল জোন। এই দুটো জোনে কিন্তু হাতি সাফারি হয়। আর জিপ সাফারি যেটা হয় এই কহরা জোন, বাগারি জোন
আগ্রাতলি জোন, এই তিনটে জোনে জিপ সাফারি হয়। সেখানে বুড়া পাহাড় রেঞ্জে কিন্তু জিপ সাফারি বা হাতি সাফারি কোনোটাই হয় না। এখানে কিন্তু যেহেতু এই রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, তাই এখানে স্পিড চেকিং ক্যামেরা লাগানো রয়েছে। গাড়ির স্পিড হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। এই দেখো একটা বন মুরগি, 40 কিলোমিটার হচ্ছে এখানে স্পিড লিমিট, এবং হর্ন বাজানো নিষিদ্ধ। এই যে পাশে দুদিকের যে জঙ্গল, এটাই হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের জঙ্গল। 120 বছরের পুরনো এই পার্ক, এই অ্যানিমাল পাসিং করিডোর, সেটা আমরা পেরিয়ে এলাম। রাস্তার ধারে প্রচুর বাঁদর রয়েছে। ভারতীয় একশৃঙ্গ গন্ডারের জন্য এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বিখ্যাত, এবং এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। জঙ্গলের দিকে পুরো এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। জঙ্গল যে আমার ভীষণ প্রিয়, মানে পাহাড়, সমুদ্র, মরুভূমি এসব ঠিক আছে, কিন্তু আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে জঙ্গল। এর আগে মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডের জিম কর্বেট ন্যাশনাল পার্ক, পশ্চিমবঙ্গের ডুয়ার্স, কেরালার পেরিয়ার, পশ্চিমবঙ্গের সুন্দরবন, এই সমস্ত জায়গায় অনেক সাফারি আপনাদের দেখিয়েছি, কিন্তু এই প্রথমবার আপনাদের দেখাবো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সাফারি। রাস্তাটা কি সুন্দর দেখুন। NH 715, এবং এটা হচ্ছে গজরাজ ভিউ পয়েন্ট। কালকে সাফারি করব, আর আজকে রিসর্টে যাওয়ার পথেই 4খানা গন্ডা দেখতে পেলাম। একটু দূরে রয়েছে, আশা করছি কালকে আপনাদের খুব ভালোভাবে গন্ডা দেখাতে পারবো। স্পিড ক্যামেরা বসানো আছে, আমাদের গাড়ির স্পিড 28 কিলোমিটার। স্পিড লিমিট এখানে হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে অ্যানিমাল পাসিং করিডোর। জীবজন্তুরা এখান দিয়েই রাস্তা পেরিয়ে এদিক থেকে ওদিকের জঙ্গলে যায়, সাধারণত যায়। রুকিয়ে ওই যে গন্ডার একটা নয়, অনেকগুলো আছে, 3-4টে গন্ডার আছে। এই একটা, এইখানে চলছে, এই আর একটা, এই দেখুন এখানে একটা বড় সারস রয়েছে। দারুণ ভালো লাগে, দারুণ ভালো লাগে। মানে রিসর্টে যাব, তার আগে সাইটিং করতে করতে রিসর্টে যাচ্ছি। ভাত খাওয়ার পর যে হালকা হালকা একটা ভাত ঘুম আসছিল এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে, এখন এই গন্ডারগুলোকে দেখে টান টান উত্তেজনা। এপাশে চায়ের বাগান, আসাম তার চায়ের জন্য বিখ্যাত। এটা হচ্ছে বুড়া পাহাড়। এই যে রেঞ্জ যেটা আমরা এখন পেরোচ্ছি, সেটা হচ্ছে বুড়া পাহাড় রেঞ্জ। এটা অ্যান্টি পোচিং ক্যাম্প, এই যে ফরেস্টের ভিতরে অ্যান্টি পোচিং ক্যাম্প। এই যে অ্যানিমাল পাসিং করিডোরগুলো, তার একটা নাম আছে। এই যে করিডোরটা আমরা পেরিয়ে এলাম, সেটার নাম হচ্ছে কাঞ্চনঝুরি। এটা কাঞ্চনঝুরি ক্যাম্প। এক ঝাঁক হরিণ, ওই দূরে সম্বর, একটা বাঁদর চলে যাচ্ছে, আর ওইখানে পেছনে গাছের নিচে একটা দুটো গন্ডার রয়েছে। দেখা যাক জুম করে আসে কিনা। এখানে এক ঝাঁক হরিণ রয়েছে, এক ঝাঁক হরিণ। ভিডিওটা করি। এদিকে দুটো গন্ডার, এখানে আরও দুটো গন্ডার, তার সাথে একদল হরিণ। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, তার কাঞ্চনঝুরি ভিউ পয়েন্ট। এখানে ওই দিকে দুটো মোট 4টে গন্ডার চলে বেড়াচ্ছে, একদল হরিণ, তার সাথে রয়েছে অনেকগুলো বাঁদর। মানে কালকে সাফারি করার আগেই হয়ে গেল সাইডিং। ভিউ পয়েন্টে যেরকম এনারা বাইনোকুলার ভাড়া দেন 20 টাকা পার হেড। এই বড় বড় গন্ডার, এটা অনেক কাছে। আরও 3খানা গন্ডার এখানে রয়েছে, একদল হরিণ। এই যে ব্রিজটা, এটার নাম হচ্ছে দেওপানি ব্রিজ। ছোট্ট একটা নদী, নাম দেওপানি। কাজিরাঙ্গা এখান থেকে আরও 21 কিলোমিটার। গন্ডার জল খাচ্ছে। রাস্তার মূলত বাঁ দিকটা জঙ্গল, আর ডান দিকটাও কিন্তু দারুণ সুন্দর, ধানের জমি। কালকে আমাদের হাতি সাফারি আছে, আর এগুলো হচ্ছে সেই হাতি। বুড়া পাহাড় রেঞ্জ থেকে আমরা এখন এসে গেছি বাগৌরি রেঞ্জে। এটা হচ্ছে ওয়েস্টার্ন রেঞ্জ। আমরা থাকবো কহরাজনে। এছাড়াও এখানে আছে আগ্রাতলি।
মোট 4টে জোনে ভাগ করা আছে কাজিরাঙা ন্যাশনাল পার্কে। আর সামনে একটা হাতি যাচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টের হাতি, পোষা হাতি, প্রচুর বাঘ আছে। কহরা জোন এখান থেকে আরও 10 কিলোমিটার দূরে। এই দেখুন আরও একটা হাতি। কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যানিম্যাল করিডর। এখানে জঙ্গলটা কিন্তু আরও সুন্দর, প্রচুর শাল গাছ রয়েছে। এই হচ্ছে হলদিবাড়ি বিট অফিস। এই যে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তা দিয়ে সন্ধ্যের পরে যারা যাতায়াত করেন, হাতি বা গন্ডার কি তাদের পথ অবরোধ করে দাঁড়ায়? অ্যানিম্যাল পাসিং করিডর, সেটা তো এই রাস্তার উপর দিয়ে। আমাদের ধনশ্রী রিসোর্ট আমরা প্রায় পৌঁছে গেছি। আর 2.7 কিলোমিটার এই রাস্তা দিয়েই সোজা যেতে হবে, তারপরে ডান দিকে। এই জায়গার নাম কহরা, এবং কাজিরাঙা ন্যাশনাল পার্কের এই যে রেঞ্জ বা জোন, সেটা হচ্ছে কহরা জোন। এটা সেন্ট্রাল জোন নামেও ফেমাস। এই যে গাড়িটা রাস্তার মাঝখান দিয়ে ঘুরছে, এটাই হচ্ছে সাফারির গাড়ি। কালকে আমাদের যারা জিপ সাফারি করবেন, এই রকম গাড়িতেই জিপ সাফারি হবে। গাড়িগুলো দেখে ভালো লাগলো। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে গ্যালারি সিস্টেম, ওই লম্বা নীল লাইনের বাসের মধ্যে মুখোমুখি শুভদৃষ্টি হওয়ার মতো, যেটা ডুয়ার্সের জঙ্গলে হয়, সেরকম নয়। এখান থেকে সামনে ডান দিকে আমরা বেঁকে যাব। হ্যাঁ, ইয়েওয়ালা। এসে গেছি আমাদের রিসোর্ট। এখান থেকে ওয়েলকাম টু ধনশ্রী। রিসোর্টটা সুন্দর, বড়। এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনে চাবিগুলোকে এখানে সাজানো হচ্ছে, চাবি থেকে লটারি হবে। অনেক বড়, এবং এখানকার রুমগুলো কিন্তু বিভিন্ন রকমের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সামনে একটা ছোট্ট কাঠের পুল, এটা পেরিয়ে আমাদের রুম নাম্বার 119। এখানে আবার বুঝকুড়ি উঠছে, মানে হাওয়া দেওয়ার ব্যবস্থা আছে নাকি। এটা পরীক্ষা করা আছে, হাতিফাতি যাতে না আসে, গন্ডা যাতে না আসে। এগুলো একটা কটেজের মতো। 117, 118, 119, 20, 21, এই তিনটে একসাথে। এই হচ্ছে আমাদের রুম। খাটটা বেশ বড় খাট, দুটো চেয়ার, টেবিল, বেড সাইড টেবিল। এখানে গরম জলের কেটলি আছে, কমপ্লিমেন্টারি জলের বোতল, তার সাথে চায়ের সরঞ্জাম, গরম জলের কেটলি সবই রয়েছে। এখানে লাগেজ রাখার জন্য ওয়ার্ডরোব রয়েছে। এটা হচ্ছে বাথরুম। এই জায়গাটা শাওয়ার এরিয়া, এটা কমোড, এটা বেসিন। আমাদের রুম 119 নম্বর। এই রিসোর্টটা বিরাট বড়। চলুন রিসোর্টটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে সুইমিং পুল। ওইদিকে রিসেপশন, সেখানে আমাদের লটারি হয়েছিল। লটারিতে আমাদের রুম পড়েছিল 119। পরীক্ষার উপরে এই ব্রিজটা ক্রস করে এখান দিয়ে এই দিকে 3টে রুম আছে, 119, 20, 21, 119 ওপাশে, ওটা হচ্ছে আমাদের রুম। তার পাশে এখানে হচ্ছে সুইমিং পুল। এইখানে দোতলা ব্লক রয়েছে, 1, 2, 3টে ব্লক আমি দেখতে পাচ্ছি। অনেকগুলো করে রুম এখানে রয়েছে। এ পাশের এইটা কিন্তু স্টোর রুম, এখন পরিত্যক্ত। এই দিকে আরও কিছু কটেজ এ পাশটায় রয়েছে। আর এদিক দিয়ে সোজা চলে গেলে আমি দেখতে পাচ্ছি বাচ্চারা ওখানে দোল খাচ্ছে, খেলাধুলাও করছে মনে হচ্ছে অনেকে। ওই দিকটায় আপনারা নিয়ে যাই। এই যে সুইমিং পুল, সেখান থেকে এ পাশে রয়েছে চেঞ্জ রুম, এটা ছেলেদের, এটা মেয়েদের। এ পাশ দিয়ে চাই। এখানে কিন্তু প্রচুর বাঁদর, সব সময় দরজাটা বন্ধ করে আসবেন। এখানে দোলনা দেখতে পাচ্ছি, এখানে দোলনা রয়েছে, শাল গাছের মধ্যে দোলনা টাঙানো রয়েছে। আরে বাবা, এটা বিরাট বড় খেলার মাঠ। এখান থেকে এই কাঠের সেতু পেরিয়ে ওইদিকের ওই যে দোতলা বিল্ডিং ব্লকগুলো রয়েছে, সেখানে যাওয়া যাবে। এখানে পাথর দিয়ে কি সুন্দর কাজ করা রয়েছে। এটা ডাইনিং এরিয়া, সামনে ওখানটায় বনফায়ারের ব্যবস্থা আছে। আর এখানে মিনি ওয়াচ টাওয়ার টাইপের করা আছে। আর এখানে এই যে পাথর দিয়ে কি সুন্দর একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে, যেখানে বাঁদররা বাঁদরামি করে বেড়াচ্ছে। এখানে মাঝে বিরাট বড় একটা মাঠ রয়েছে, আর সেই মাঠে আমাদের সমস্ত বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে। ওখানে একটা গন্ডার, আর এখানে বসার জায়গা, এখানে দোলনা, ওইখানে আরও একটা দোলনা। কিন্তু এর সাথে সাথে বাঁদরের কিচিরমিচির শোনা যাচ্ছে। খুব সাবধান। রিসোর্টের এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু পাহাড় দিয়ে ঘেরা। আর এই পাহাড়ের উপরে ওঠার জন্য এখানে কিন্তু সিঁড়ি করা আছে। চলুন যাই, উপরটাই যাই। আচ্ছা, এই যে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া হয়, এইখানে কিন্তু একটা গেট আছে। এই গেটটা সন্ধ্যাবেলায় বন্ধ করে দেওয়া হয় সেফটির জন্য। আবার সকালে ভোর 4টার সময় করে দেওয়া হয়। এখানে তো তাড়াতাড়ি সূর্যোদয় হয়, ভোর 4টার সময় করে দেওয়া হয়। বাচ্চাগুলো গেছিলো, বাচ্চাগুলো সব ওখান থেকে ফিরে আসছে।
বিরাট বড় মাঠ এবং ওখানে আরেকটা কনস্ট্রাকশন হচ্ছে, মানে ওখানে আরও কিছু বিল্ডিং হয়তো তৈরি হচ্ছে। এই যে ছোট্ট একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে কিন্তু দুটো বেঞ্চ এবং তার সাথে টেবিল দেওয়া রয়েছে। চলুন উপরটাই যাই। এই পাথরগুলো কি ঘষে মেজে সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে। এই যে এখানে সিঁড়িটা এখন বললাম বন্ধ, সিঁড়ি দিয়ে উপরে যদি যান ওপাশে দেখতে পাবেন চা বাগান। আর এই পুরো রিসোর্টটা যে পরিবেশের মধ্যে রয়েছে, মনে হচ্ছে একদিকে পাহাড়, অন্যদিকে জঙ্গল দিয়ে ঘেরা, মাঝখানে যেন এই রিসোর্টের মধ্যে আমরা রয়েছি। কহরা রেঞ্জে ধনশ্রী রিসোর্ট, তার ডিটেলস আপনাদের দিয়ে দিলাম। আর আমাদের এই অরুণাচল সহ পুরো কাজিরাঙ্গা ট্যুরের ব্যবস্থা করেছেন কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তাদের সাথে যোগাযোগের বিস্তারিত তথ্য নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ঠিক মনে হচ্ছে না, একদিকে পাহাড় একদিকে জঙ্গল, মাঝখানে আমরা রয়েছি। এখানে কিন্তু একটা গরুর গাড়ি। এই হচ্ছে ডাইনিং এরিয়া, একসাথে বসে অনেকে খেতে পারেন, কিন্তু টেবিলগুলো তো বড্ড নিচু নিচু। এখানে কিভাবে খাওয়া যাবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 4 11 44 জন একসাথে বসে খেতে পারেন, কিন্তু অসুবিধা হচ্ছে এখানে টেবিলগুলো বড্ড নিচু। খাওয়ার সময় বোঝা যাবে কতটা সুবিধে কতটা অসুবিধে। অনেক বড় রিসোর্ট, খুব সুন্দর রিসোর্ট। এখানে মাঝে মাঝে কিন্তু এরকম বসার জায়গা আছে। ওখানে বোধহয় আরেকটা মিনি ডাইনিং এরিয়া আছে, ওটা ছোটো। এটা হচ্ছে আমাদের কিচেন, পুরো দমে রান্না চলছে। এখানে একটা ওভেন চলছে, ওখানে একটা ওভেন চলছে। আর হবে না এবার কেন, আজকে তো আছে গ্র্যান্ড ফিস্ট। আর এই দেখুন কত বড় একটা বন্দুক রয়েছে। আমি তো ভাবছিলাম যুদ্ধ হবে নাকি। এখানে প্রচুর বাঁদর আছে, মানে ঘর রুম যদি একটু খুলে বাইরে আসেন রুম সব লুটপাট হয়ে যাবে। বাঁদর তাড়াবার জন্য বন্দুক। আজকে গ্র্যান্ড ফিস্টে কি মেনু? তোমার হচ্ছে চিকেন চাপ হচ্ছে, আর মটন বিরিয়ানি, আর চাটনি, পাঁপড়। অন্ধকার হয়ে গেছে, আমরা রিসোর্টের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। রাত্রিবেলায় রিসোর্টের আলোগুলো জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে রিসেপশন। চলুন এই রিসোর্টের থাকার রেট যেটা সেটা আপনাদের একটু জানিয়ে দিই। ये जो रिसोर्ट है इधर कितना रूम है, क्या क्या फैसिलिटीज़ है और रेट क्या है? 34 रूम्स है हमारे, टोटल 34 रूम्स। अच्छा, इसमें इधर कोई डबल बेड ट्रिपल बेड ऐसे कुछ है? डबल बेड है हमारा, डबल सब? शेयरिंग बेड है। अच्छा, अगर कोई हस्बैंड वाइफ और बड़ा लड़का ऐसा कुछ है उसके लिए क्या होगा? हाँ, मैट्रेस लेना पड़ेगा। मैट्रेस एक्स्ट्रा कॉट नहीं? ना, मैट्रेस मैट- होगा नीचे ही होगा। कितना कैटेगरी का रूम है? डिलक्स रूम है, डिलक्स कॉटेज है, एग्जीक्यूटिव कॉटेज है और स्वीट रूम है। सबसे सस्ता जो है डिलक्स रूम हाँ, है वो- 3136 3136 फॉर वन नाइट, वन नाइट। डबल ऑक्यूपेंसी। Yes. और एक्स्ट्रा मैट्रेस लगाना पड़े तो 700 आएगा। 700 एक्स्ट्रा मैट्रेस। डिलक्स कॉटेज है 3584, एग्जीक्यूटिव कॉटेज है 4816 रुपीज़ ओके, और स्वीट रूम होगा 6160 रुपीज़। सूट रूम जो है, सूट रूम में क्या क्या फैसिलिटी है स्वीट में? मतलब रूम थोड़ा बड़ा है और डाइनिंग का फैसिलिटी भी है। और ये जो अगर कोई बुकिंग करना चाहते हो, बुकिंग कैसे होगा? हमारा मेल आईडी है। मेल आईडी से ही बुकिंग होगा? हाँ। फोन करके बुक नहीं हाँ, होगी? फ़ोन करके भी बुक कर सकते हैं आप। अच्छा, हाँ, और मेक माई ट्रिप भी है, ऑनलाइन भी कर सकते हैं ऑनलाइन भी हो हाँ। सकता है। आपका फ़ोन नंबर? आप 6001493464। থ্যাংক ইউ সো মাচ। এখন ইভিনিং স্ন্যাক্স, চা তার সাথে ইভিনিং স্ন্যাক্স ডাইনিং রুমে দেওয়া হয়েছে। যাচ্ছি ডাইনিং রুমে। ডাইনিংয়ে চলে এসেছি, চা আর চায়ের সাথে ব্রিটানিয়া কেক। মন্টুদা আমাদের এখানে ম্যানেজার। আপনারা এখানে আছেন গন্ডা দেখার জন্য। গন্ডার এখানে ছাগলের মতো মাঠে চড়ে বেড়াচ্ছে। আমরা রিসোর্টে আসার রাস্তায় কতগুলো দেখেছি, অন্তত গোটা 10-12 হবে, 3টে জায়গা ডিফারেন্ট স্পটে। কিন্তু এখানে প্রচুর বাঘ পাওয়া যায় এবং বলা হয় হাইয়েস্ট টাইগার ডেন্সিটি ইন ইন্ডিয়া। এবং মন্টুদা অক্টোবর এসেছিল, তখন কিন্তু বাঘ দেখেছে। তার একটা ছবি মন্টুদার মোবাইল থেকে দেখাই আপনাদের। এই মন্টুদা আর এই মন্টুদার ক্যামেরায় ধরা পড়া বাঘ রাস্তা পেরোচ্ছে। এটা জিপ সাফারিতে এই কোহরা রেঞ্জে। লাক ভালো থাকলে আপনারাও এরকম সাইটিং পেতে পারেন। কালকে আমরা করব হাতি সাফারি, দিনের ফার্স্ট হাতি সাফারি। কাজিরাঙ্গাতে টাইগার সাইটিং জিপসিতে। টাইগার সাইটিং মেনলি কিন্তু এই জিপসি সাফারিতেই হয়। হাতি সাফারিতে রাইনোসর মানে গন্ডারটা খুব কাছ থেকে দেখতে পাবেন। হাতি সাফারিতে টাইগার সাইটিং হয় না বলছি না, কম হয়। এটা দুলালদা মানে এই ধনশ্রী রিসোর্টের যিনি ওনার, তার মোবাইলে তোলা আরেকটা ভিডিও উনি দেখাচ্ছে। এই রিসোর্টে আমাদের এই যে পার্কিং, এখানে আমাদের টেম্পো ট্রাভেলারগুলো ওখানে রয়েছে। আমরা একটু হেঁটে হেঁটে যাই, এখানকার বাজারটা দেখে আসি। বুঝতে পারছো যে সঙ্গীতা করে যাবেন, যাও অন্য অনেকে
আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে মেইন যে রাস্তা মানে NH-37 এখনকার 715 এই 500 মিটার হাফ কিলোমিটার মতো রাস্তা। চলুন দেখে আসি এখন 7টা বাজছে এখানে বাজারে কি পাওয়া যায় বা আদৌ কিছু পাওয়া যায় কি না। এখানে কাঠের গন্ডার আছে অনেক, এক হাতে গন্ডার ধরে ঘুরে বেড়াচ্ছে। এই গন্ডারটা কত গো? ও এই বাইসনটা কত? এটা এই যে বাইসন, এই বাইসনটা হচ্ছে 900 টাকা। এখানে পালিশ করা নেই, ওরা পালিশ করে কালকে সকালে দিয়ে দেবে। যেগুলো মানে কিছু আছে এখানে পালিশ করা আছে, কিছু হচ্ছে পালিশ করা নেই। যেগুলো পালিশ করা নেই সেগুলো ওনারা পালিশ করে কাল সকালে দিয়ে দেবে। আপনার ছেলের দোকান? আচ্ছা আচ্ছা। এগুলো শান্তিপুর বানায়। শান্তিপুর থেকে, মানে সেই নদিয়া শান্তিপুর? না, এখানে শান্তিপুর আছে। আচ্ছা দিমাপুর মানে সে তো নাগাল্যান্ড হয়ে গেল। এটা কি বনমোরগ? বাহ, এগুলো 1000 টাকার মোরগ। আর এই যে এটা 1200 টাকা হরিণ। আর এখানকার যে গন্ডার, সেই গন্ডার কত করে? গন্ডার 500 টাকা আছে, ওটা 1500 টাকা। এটা 1500 টাকা। এটা ওটা আরো একটু বেশি নাকি? এটা 1500 টাকা। বাহ, গন্ডারটা কিন্তু হেভি। এই রাস্তাটা আরেকটু দূরে, তার আগেই এই যে দোকানটা, এখান থেকেই কেনাকাটা হলো। আজ আমাদের অরুণাচল আর তার সাথে কাজিরাঙ্গা ট্যুরের শেষ দিন। তো প্রথমত শেষ দিনে জম্পেশ খাওয়া দাওয়া সেটাই এখন হচ্ছে। চলুন আমার সাথে, আপনারাও একসাথে ডিনার করবেন। মাটন বিরিয়ানি, চিকেন চাপ, তার সাথে ডিম সেদ্ধটা আলাদা করে দেওয়া হয়েছে। যদিও বিরিয়ানির সাথে আমার ডিম সেদ্ধ একদম ভালো লাগে না। এর সাথে আছে রায়তা, স্যালাড, অনিয়ন স্যালাডটা খুব দরকার বিরিয়ানির সাথে। তার সাথে হচ্ছে ফ্রুট চাটনি। এগুলো কি যারা বিরিয়ানি খাবেন না তাদের জন্য। সাদা ভাত আর ডিমের কারি, আর এই গোলাপ জামুন এটা সবারই জন্য। তাহলে আর অপেক্ষা কিসে, চলুন বসে পড়ি। পড়ছে পাতে পড়ছে। আর 2 টুকরো করে মাটন দিয়েছে। এটা চিকেন চাপ। না মোটামুটি যা আসার এসে গেছে। হ্যাঁ, মেন প্লেয়াররা মাঠে নেমে পড়েছে, আর দেরি করে লাভ নেই, খাওয়া শুরু করি। বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, আপনি যদি আরসালানের সাথে কম্পেয়ার করেন অবশ্যই সেরকম নয়, কিন্তু এই পরিবেশে কীরকম হওয়া দরকার একদম পারফেক্ট। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সুন্দর ফ্লেভার একটা সেটাও হয়েছে। যেটা ছাড়া বিরিয়ানি হয় না, আলু। এর সাথে রয়েছে ফ্রুট চাটনি। আগের দিনে খুব ভালো হয়েছিল, এটা ভালোই খাওয়া হলো। হ্যাঁ, জমজমাট। গোলাপ জামুনটা কিন্তু কাজিরাঙার, খুব ভালো। আমাদের 9 রাত 10 দিনের অরুণাচল ভ্রমণের গৌহাটি থেকে গৌহাটি ট্যুর প্ল্যানটা সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রুট ম্যাপ। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা প্রথমে যাব গৌহাটি। গৌহাটিতে কামাখ্যা মন্দির দর্শন করে প্রথম রাত্রিবাস গৌহাটি। দ্বিতীয় দিন গৌহাটি থেকে আসাম অরুণাচল বর্ডারে ভালুকপং পৌঁছে সেখানেই রাত্রিবাস। তৃতীয় দিন ভালুকপং থেকে দিরাং পৌঁছে সেখানে রাত্রিবাস। চতুর্থ দিন দিরাং সাইট সিইং করে দিরাঙেই রাত্রিবাস। পঞ্চম দিন দিরাং থেকে সেলা টানেল হয়ে তাওয়াং পৌঁছে সেখানে রাত্রিবাস। ষষ্ঠ দিনে তাওয়াং থেকে বুমলা পাস মাধুরী লেক দেখে তাওয়াংয়ে রাত্রিবাস। সপ্তম দিনে তাওয়াং লোকাল সাইট সিইং করে তাওয়াংয়ে রাত্রিবাস। অষ্টম দিনে তাওয়াং থেকে সেলা পাস হয়ে বোমডিলা পৌঁছে সেখানে রাত্রিবাস। নবম দিনে বোমডিলা থেকে কাজিরাঙ্গা পৌঁছে সেখানে রাত্রিবাস। শেষ দিন সকালে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সাফারি করে গুয়াহাটি স্টেশনে পৌঁছে রাত 11:15 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে পরের দিন বিকেলে কলকাতা ফেরা।